স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর ইতিহাস পরপর পড়ে দিচ্ছি। তোমাদের চ্যাপ্টার 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশের প্রথম পার্টটা পড়িয়েছিলাম। আজকে এর পার্ট 2 দেখো। এই পার্ট 2 তে এটা পুরোটা শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা আর কি। জাতীয় কংগ্রেসের প্রথম দুদশক, অর্থনৈতিক জাতীয়তাবাদ মানে জাতীয় কংগ্রেস প্রথম দুদশকে কিভাবে চলতো এবং আমাদের জাতীয়তাবাদের মধ্যে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায় এ বিষয়ে আলোচনা দেখো। প্রথম দুদশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা যায়। এটা সবকিছু মেনে নিত, নরম আবেদন নিবেদনের নীতির উপর ভিত্তি করে এদের আন্দোলন পরিচালিত হয়েছে। এদের বলা হতো নরমপন্থী। পরে আবার দেখবে যারা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পক্ষে মত দেয় যে নরম কিছু আবেদন নিবেদন কিছু করে কিছু হবে না ব্রিটিশের কাছে, তারা চরমপন্থী নামে পরিচিত। তাই এই নরমপন্থীদের কি করতো, এদের বলা হতো 3 দিনের তামাশা। কেন বলা হতো? কারণ এদের হচ্ছে একটা বার্ষিক অধিবেশন ডাকতো, আর সেই বার্ষিক অধিবেশনে কিছু কর্মসূচি নিত, সেগুলো ঠিক মতো পালনও করতো না। হ্যাঁ, সারা বছর নিজেদের ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকতো। সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার সময় আর মানসিকতা তাদের কিছুই ছিল না, শুধু কয়েকদিনের আন্দোলন করতো। হ্যাঁ, মানে এটা বিধির বিধান অনুযায়ী, যে যদি ব্রিটিশরা কিছু করে দেয় তাহলে ঠিক আছে, কিছু দাবি দাবা মেনে নেয় তাহলে ঠিক আছে এদের কাছে। দেখো, সেই সময় কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, মানে বছরে একবার অধিবেশন হতো। তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশাও বলা হতো। বিভিন্ন প্রতিনিধি ওইসব অধিবেশনে নানা রকম বক্তব্য ও প্রস্তাব পেশ করতেন। সবশেষে তার মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। তবে ওই বছর পর ওইসব গৃহীত প্রস্তাবগুলো নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। তাছাড়া বেশিরভাগ নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত পেশা নিয়েই ব্যস্ত থাকতেন। সারা বছর সংগঠনের কাছে উদ্যোগী হওয়ার সময় ও মানসিকতা কোনটাই তাদের ছিল না। যদিও মনে রাখা দরকার, নরম পন্থার মধ্যেও নানা পার্থক্য ছিল, তবে মোটের উপর প্রতিবাদ আন্দোলনের পদ্ধতি ও লক্ষ্যগুলো ছিল একই রকম। পার্থক্য থাকলো তাদের সেই আন্দোলন আর প্রতিবাদ সবই একই রকম ছিল আর কি। অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান, মানে বিধির কপালে আছে কি করে ব্রিটিশ শাসনে থাকতেই হবে আর কি, এরকম আর কি বিধির বিধান। তাই নরমপন্থীরা অভিযোগ করতেন ভারতে ব্রিটিশ শাসন সর্বদা আইনের শাসন মোতাবেক চলছে না। তবে কথা বলা উচিত যে শ্রেণীগত স্বার্থের থেকে সবসময় বেরোতে না পারলেও সংকীর্ণ ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিতেন না। সেদিকে তাদের কাজকর্ম ধর্ম নিরপেক্ষতার ছাপ লক্ষ্য করা যায়। নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ সাম্রাজ্য শাসনের আওতায় থেকেই ভারত আংশিক স্বায়ত্তশাসন ভোগ করবে, মানে স্বায়ত্তশাসন মানে নিজেরা শাসন করবে আর কি, কিন্তু ব্রিটিশ শাসনের বাইরে গিয়ে না। স্বাধীনতা লাভের তাদের ইচ্ছা ছিল না, তাদের বলছে স্বায়ত্তশাসন মানে নিজেদের শাসন নিজেরাই করবে, এটাকে বলা হয় স্বায়ত্তশাসন। কিন্তু ব্রিটিশরা থাকবে আর কি, এরকম আর কি। ব্রিটিশদের বিরুদ্ধে কিছু করতো না তারা। আইনসভাগুলোতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানাতেন নরম। তারা শুধু আইনসভাতে ভারতীয়দের প্রতিনিধির সংখ্যা বাড়াও, এটা হচ্ছে তাদের মূল কথা। অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন আদি কংগ্রেস নেতৃত্বের প্রধান কর্মসূচি ছিল না। তারা প্রধান কর্মসূচির মধ্যে ছিল না যে পূর্ণ স্বাধীনতা অর্জন, না ব্রিটিশদের নেতৃত্বে আবার কি ব্রিটিশদের থাকবোই না, আমরা ব্রিটিশদের অধীনে থাকবোই না, এইটা তাদের ছিল না। কিছু কিছু সংস্কার ও গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যই তাদের প্রতিবাদ আন্দোলনগুলি পরিচালিত হয়েছিল। নরমপন্থীরা অবশ্য আশা করতেন একসময় ভারতবাসীরা স্বশাসনের উপযুক্ত হয়ে উঠবে, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয়ই সেই স্বশাসনের অধিকার স্বীকার করে। নরমপন্থীরা কি ভাবতো যে একসময় ব্রিটিশ এমনি চলে যাবে, আমরা যখন ভারতবাসীরা স্বশাসনের উপর নিজেদের শাসন নিজেরা করতে পারবো, কি স্বশাসনের উপযুক্ত হবো, তখন তারা আমাদের সেই অধিকার দিয়ে তারা চলে যাবে। এই হচ্ছে তাদের মানে বিধির বিধানের নীতি আর কি। এবার দেখো ঔপনিবেশিক স্বায়ত্তশাসন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ। আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে পরিপূর্ণ স্বাধীনতা লাভের জন্য এবং সভ্য জগতে আমাদের মর্যাদার স্থান করে নেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের নিয়মতন্ত্র ও সীমাবদ্ধতার গণ্ডি ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। এই ভাবনা সম্পর্কে আমার কথা হচ্ছে এই যে সেরকম প্রয়োজন এখনো দেখা দেয়নি। আমরা যদি ঘোষণা করি যে আমরা ব্রিটিশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হতে চাই, ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হিসেবে কোনো দায় দায়িত্ব বাধার মধ্যে না থেকে খাঁটি স্বায়ত্তশাসন চাই, কেউই আমাদের সে আশা আকাঙ্ক্ষায় আপত্তি করতে পারে না। কিন্তু আমাদের পরিবেশের কথা, ঘটনা পরম্পরার কথা ভাবতে হয়। তাহলে এখন যদি আমরা এই ভাবাদর্শকে আঁকড়ে ধরে থাকি এবং
আমাদের বর্তমান প্রাত্যহিক রাজনৈতিক কার্যাবলীর মধ্যে তাকে জোরদার করার চেষ্টা করি, তাহলে কি ঘটবে? ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত শক্তি আমাদের সে আশা পূরণের বিরুদ্ধে নিয়োজিত হবে। কিন্তু আমরা যদি আমাদের দাবি ঔপনিবেশিক স্বার্থ শাসনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে ব্রিটিশ সাম্রাজ্য শক্তির সমস্ত প্রভাব আমাদের পক্ষেই থাকবে। সেক্ষেত্রে আমরা কেবলমাত্র কোনো বাধাই পাবো না তা নয়, আমরা ব্রিটিশ গণতন্ত্রের সহানুভূতি হয়তো সাহায্য পাবো। ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভের পরে প্রয়োজনীয় বাঞ্ছনীয় বলে মনে হলে আরো উন্নতি সাধনের জন্য কি করা না করা তা আমাদের উত্তরাধিকারীরাই ভাবনার জন্য রেখে যেতে পারি। ইতিমধ্যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের পূর্ণ সমর্থন নিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করার জন্য কাজ করে যাব। তার মানে এ থেকে কি বুঝছো যে সুরেশ বন্দ্যোপাধ্যায় তারা কি চাইতেন? তারা ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করতে চাইতেন, মানে নিজেরা কিছু জিনিস চাইতেন, মানে তারা নিজেরা নিজেদের শাসন করবে এরকম, আর ব্রিটিশের বিরুদ্ধে গিয়ে কিছু করার চেষ্টা তারা করতেন না। এই যে অংশটা নেওয়া আছে সুরেশ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী এ নেশন ইন মেকিং থেকে। তোমাদের যদি প্রশ্ন আসে নেশন ইন মেকিং কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী এ নেশন ইন মেকিং। এবার দেখো, যদিও ঔপনিবেশিক শাসকের কাছে নরমপন্থীদের এইসব ভাবনা চিন্তার বিশেষ গুরুত্ব ছিল না, আর এই যে এইসব ভাবনা চিন্তা নরমপন্থীদের এই ভাবনা চিন্তা ব্রিটিশদের কাছে কোনো গুরুত্বই পেত না, তাই নরমপন্থীদের প্রায় কোনো দাবি সরকারের তরফে মানা হয়নি। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার বিশেষ সম্প্রসারণ ঘটানো হয়নি, সেখানে সদস্য নির্বাচনের বদলে মনোনয়ন বা বেছে নেওয়ার উপরে জোর পড়েছিল। তাছাড়া আইনসভাতে আয় ব্যয়ের হিসেব নিয়ে ভোটাভুটি করা যেত না, এমনকি আইনসভাকে না জানিয়ে আইন চালু করার ক্ষমতাও ব্রিটিশ সরকারের ছিল। তার মানে আইনসভা ছোট জগন্নাথ, আইনসভাকে না জানিয়ে ব্রিটিশ সরকার কোনো আইন চালু করতে কথা, তাহলে আর আইনসভার দায়িত্ব দরকারটা কি? নরমপন্থীদের আর একটা দাবি ছিল সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ করানো হোক। তারা বলতেন প্রশাসনের ভারতীয়করণ হলে সেই প্রশাসন দেশীয় মানুষের অভাব অভিযোগগুলির প্রতি সহানুভূতিশীল হবে। এই যে যদি প্রশাসনে ভারতীয় নিজের লোকরা যায়, তাহলে তারা মানুষের প্রতি অভাব অভিযোগ বুঝতে পারবে, তাদের প্রতি সহানুভূতিশীল হবে আর কি, এটা তাদের আশা ছিল। তাছাড়া অবসরপ্রাপ্ত ইউরোপীয় চাকুরীদের প্রয়োগ যাবতীয় অর্থ দেশের বাইরে চলে যায়, ওই পদগুলিতে ভারতীয়রা বহাল হলে দেশের অর্থ দেশেই থাকবে। আর ইউরোপীয়দের যদি চাকরি দেওয়া হয়, তাহলে তারা এদেশ থেকে আয় করে বিদেশে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এদেশের অর্থ সম্পদের বহির্গমন হয়ে যাচ্ছে, একে বলে সম্পদের নির্গমন হয়ে যাচ্ছে, মানে আমাদের দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে আর কি। এইটা হবে না যদি আমাদের দেশের লোকদেরই নিয়োগ করা হয়। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স 19-এর বদলে 23 বছর করতে হবে। আর 19 বছর বয়সে সিভিল সার্ভিস পরীক্ষা হলে ভারতীয়রা কিন্তু সুযোগটা তেমন পেত না, তাহলে যদি এইটা 19-এর বদলে 23 বছর করা হয়, তাহলে সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়রা বসার সুযোগ পাবে। সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সেই উঁচু পদে নিয়োগ করা হতো সরকারি চাকরিতে, সেজন্য যদি 19-এর বদলে 23 বছর করা হয়, তাহলে ভারতীয়রা বেশি করে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশের মাধ্যমে তারা এইসব প্রশাসনিক কাজে যুক্ত হতে পারবে। পাশাপাশি ভারতে ও লন্ডনে একই সঙ্গে পরীক্ষাটি নিতে হবে, কিন্তু এই দাবিগুলির প্রতি ব্রিটিশ শাসকেরা মোটেই নজর দিতে চায়নি, কারণ প্রশাসনের ভারতীয়করণ তাদের আদৌ কাম্য ছিল না। ক্রমে পুরো বিষয়টি চাপা পড়ে যায়। ব্রিটিশ ভারতের সেনাবাহিনীকে বিদেশের নানা স্থানে যুদ্ধে ব্যবহার করা ও যুদ্ধ খাতে খরচ বাড়ানো নিয়ে নরমপন্থীরা প্রতিবাদ জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল এরপরে ভারতীয় অর্থনীতিতে অতিরিক্ত চাপ পড়ছে, তবে ব্রিটিশ সরকারের প্রসঙ্গ বিশেষ মনোযোগ দেয়নি। এই যে ভারতীয় সেনাবাহিনীকে বাইরে পাঠানো যুদ্ধে বিভিন্ন জায়গায়, এতে ভারতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও তাদের ব্রিটিশদের কাছে তারা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতো, কিন্তু ব্রিটিশরা কোনো পাত্তা দিত না। ক্রমে স্পষ্ট আসছে যে নরমপন্থীদের প্রায় কোনো দাবিকে ঔপনিবেশিক শাসক গুরুত্ব দিতে নারাজ। বস্তুত নরমপন্থীদের আন্দোলনের নীতি ও সংকুচিত সামাজিক ভিত্তি এর জন্য দায়ী ছিল। ফলে এই দিক থেকে দেখলে কংগ্রেসের নরমপন্থীরা বাস্তব ঔপনিবেশিক শাসনের কোনো জরুরি সংস্কার ঘটাতে পারেনি। টুকরো কথায় অর্থনৈতিক জাতীয়তাবাদ। অর্থনৈতিক জাতীয়তাবাদের জিনিসটা কি আর কি? একটি বিষয়কে ঘিরে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তা হলো ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিল। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ, ইকোনমিক ন্যাশনালিজম বলা হয়। এই যে নরমপন্থীরা যে ব্রিটিশদের এই যে অর্থনৈতিক সমালোচনা করেছে, যে ভারতীয়দের দুরবস্থার জন্য ব্রিটিশরা দায়ী, এটাই হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। এই কাজে বিশেষ করে দাদাভাই নওরোজি, পেশায় তিনি ছিলেন একজন ব্যবসায়ী, মহাদেব গোবিন্দ নারায়ণ পেশায় বিচারক এবং রমেশ চন্দ্র দত্ত পেশায় সিভিল সার্ভেন্ট, এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। নরমপন্থীদের যুক্তি ছিল ভারতের ঔপনিবেশিক শাসনের চরিত্রক্রমে বদলে গিয়েছে, ভারত ধীরে ধীরে ব্রিটেনের
কৃষিজ কাঁচামাল আনার ভূমিকা পরিণত হচ্ছে। মানে ব্রিটেনের শিল্প চাহিদা বাড়ে, শিল্প আস্তে আস্তে নতুন কলকারখানা হয়, আর ভারত হচ্ছে তাদের কাঁচামাল উৎপাদনের একটা দেশে পরিণত হয়েছে আর কি। আর ব্রিটেনের তৈরি দ্রব্যগুলি বৃহৎ বাজার হিসেবে ভারতকে ব্যবহার করতে থাকে ব্রিটিশ সরকার। এখান থেকে কাঁচামাল নিয়ে বিদেশে, মানে ব্রিটিশ তাদের নিজেদের শিল্প কারখানায় তৈরি করবে উৎপাদিত পণ্য, সেই পণ্য আবার আমাদের এখানে বিক্রি হবে। মানে আমরা একটা হচ্ছে কাঁচামাল উৎপাদক দেশ প্লাস তাদের বাজার আর কি। এসবের ফলে ভারতের কৃষি নির্ভর অর্থনীতিকে কেবল ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হতে থাকে। ব্রিটিশ মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে ওঠে ভারত, আর সেই উদ্যোগের যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনের। ফলে ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস হয়, দেশের যাবতীয় সম্পদ চলে যায় বিদেশে। নরমপন্থীদের এই যুক্তিকে সম্পদ নির্গমন বলা হয়। এই যে সম্পদ নির্গমন কাকে বলে, যদি আসলে এই যে ব্রিটিশরা ভারতের সম্পদ আস্তে আস্তে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে, এটাই হচ্ছে সম্পদের নির্গমন। তারা বলতেন এইভাবে সম্পদ নির্গমনের ফলে ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছে। পাশাপাশি উঁচু হারে ভূমি রাজস্ব দিতে বাধ্য হয় কৃষকরা, ফলে তারা নিঃস্ব হয়ে পড়ে। তাছাড়া ব্রিটিশ পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য মার খায়, কারণ ব্রিটিশ পণ্য আমদানিতে শুল্ক বা মাসুল বসানো হতো না। তার ফলে ভারতের শিল্পায়ন ব্যাহত থাকে। শিল্পের বদলে কৃষির উপর চাপ পড়ে। অধিকাংশ লোক কৃষি নির্ভর হয়ে পড়ার ফলে ও কৃষির উপযুক্ত কাঠামো না থাকায় দেশের দারিদ্র আরও বেড়েছিল। এই নেতিবাচক বিষয়গুলির প্রতিকার করে একটি জাতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনায় অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুষ্ট করেছিল। তবে দেখো, সামাজিক অর্থনৈতিক অবস্থানের কারণেও নরমপন্থী রাজনীতি ভারতের বৃহত্তম জনগণের অভাব অভিযোগের সঙ্গে তাল মেলাতে পারেনি। ফলে নরমপন্থীরা ক্রমে সমালোচিত হয়েছিলেন তাদের আন্দোলনের পদ্ধতি নিয়ে। আদি পর্যায়ের অনেক কংগ্রেসী কার্যকলাপের পিছনে জমিদারদের আর্থিক সহায়তা ছিল। জমিদাররা তাদের সাহায্য করতো, তার মানে এটা জমিদার শ্রেণী, এলিট শ্রেণীর আর কি আন্দোলন ছিল আর কি, সাধারণ মানুষের তাদের আন্দোলন ছিল না। ফলে জমিদারদের স্বার্থ বাদ দিয়ে চলার কথা কংগ্রেস ভাবতে পারেনি। তার জন্য কৃষকদের স্বার্থে প্রকৃত কোনো কর্মসূচি ছিল না নরমপন্থীদের কাছে। এমনকি রমেশ চন্দ্র দত্তের নেতৃত্বে কংগ্রেসের একটি অংশ ছোট কৃষকদের স্বার্থের কথা তুলে ধরত। তারা ক্রমে কণ্ঠাস হয়ে পড়ে। এইভাবে ব্যবসায়ী ও মহাজনদের সমর্থন পুষ্ট কংগ্রেস শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি। মানে সাধারণ মানুষের জন্য কিছু নেই, কৃষকদের জন্য কিছু নেই, শুধুমাত্র বড় লোক তাদের জন্যই করা হতো। জমিদার, যারা ভূস্বামী জমিদার আর ব্যবসায়ী মহাজন, তাদের হয়ে কংগ্রেস তখন কাজ করত। তাছাড়া নরমপন্থী নেতৃত্বের মধ্যে দুই একটি ব্যতিক্রম, যেমন বদিরুদ্দিন তৈয়াবজি বাদ দিলে মুসলিম অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কংগ্রেসের প্রায় ছিলই না। অন্যান্য সম্প্রদায় তেমন ছিল না, শুধু উচ্চবর্ণের হিন্দুরাই বিশেষ করে কংগ্রেসের প্রতিনিধি ছিল। ফলে প্রথম 20 বছরের বার্ষিক অধিবেশনগুলোতে সামাজিক সমস্যার প্রসঙ্গ প্রায় আলোচনাই করা হতো না। অর্থাৎ প্রকৃতিগতভাবে নরমপন্থী রাজনীতির লক্ষ্য কর্মসূচির দিক থেকে ছিল সীমিত চরিত্রে, তাতে জনগণের অংশগ্রহণ প্রায় ছিল না। সেই কারণে ব্রিটিশ প্রশাসন জাতীয় কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দিতেন না, বরং শিক্ষিত ভদ্রলোকেরা নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে বেশি মশগুল বলে কংগ্রেসকে ব্যঙ্গ করা হতো। এভাবে বিচার করলে অবশ্য কংগ্রেসের নরমপন্থী রাজনীতির পর্যায়টিকে পুরো ব্যর্থ বলে মনে হওয়া স্বাভাবিক। কিন্তু যাবতীয় ব্যর্থতা সত্ত্বেও অর্থনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছে নরমপন্থীরা। মনে হতে পারে যে নরমপন্থীরা কিছু করেনি, কিন্তু তা নয়। এই যে তাদের সমস্যাগুলো, কিছু সমস্যা তো তারা তুলে ধরতো ব্রিটিশের কাছে, এইটাই কিন্তু আর এই যে অর্থনৈতিক জাতীয়তাবাদের একটা ভিত্তি তারা তৈরি করে। উচ্চশিক্ষিত হওয়ার ফলে যুক্তি নির্ভর সাংবিধানিক রাজনীতির একটি বিশেষ ক্ষেত্র তারা তৈরি করেছিলেন। যা তাদের পরিচালিত আন্দোলন গণ আন্দোলন ছিল না। সেই সব আন্দোলনের থেকে বিশেষ কোনো সুবিধাও ভারতীয়রা পায়নি। তবুও ওই যুক্তি নির্ভর রাজনীতির মাধ্যমে রাজনৈতিক আধুনিকতা ভারতীয় সমাজে দেখা গিয়েছিল। সেখানেই 1857 বিদ্রোহের সামন্ততান্ত্রিক নেতৃত্বের সঙ্গে 1885 জাতীয় কংগ্রেসের নেতৃত্বের তফাৎ। এবার দেখো, চরমপন্থী রাজনীতির উদ্ভব। এই নরমপন্থী আন্দোলনের এত মানে ব্যর্থতার পরে তার বিরুদ্ধে মানুষ আন্দোলন শুরু করে, সেটা হচ্ছে চরমপন্থী। বাস্তবগ্রাহ্য রাজনৈতিক সাফল্য লাভে ব্যর্থ হওয়ার ফলে কংগ্রেসের ভিতরে নরমপন্থীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হয়। নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতে থাকে। 20 শতকের শুরুতে নরমপন্থার নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়ে পড়ে। নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবে চরমপন্থার উদ্ভব করে। চরমপন্থার সমর্থকরা কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী হিসেবে পরিচিত হন। প্রধানত বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। এই তিনটি অঞ্চলের প্রধান তিন নেতা ছিলেন যথাক্রমে বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। এদের তিনজনকে একসঙ্গে বলা হতো লাল বাল পাল। এরা ছিল আসলে চরমপন্থী নেতা। তবে অন্যান্য অঞ্চলেও কম বেশি চরমপন্থী মতবাদের প্রসার করেছিল। এখন প্রশ্ন হলো, চরমপন্থা কি কেবল নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবে গড়ে উঠেছিল? একদিক থেকে দেখলে নরমপন্থী রাজনীতির নিষ্ক্রিয়তা জনিত হতাশার প্রতিক্রিয়া হিসেবে চরমপন্থা দ্বারা বেঁধেছিল। আদি পর্বে কংগ্রেস
যেসব জমিদারদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় চলতো তারাও ক্রমে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। আদায় পর্বে যে অর্থনৈতিক তাদের যে চলতে গেলে টাকা দরকার, সেগুলো চলতো কংগ্রেস এসে জমিদারদেরকে দিত, কিন্তু তারা আস্তে আস্তে জমিদারদেরও অসুবিধা হতে শুরু করে, তারাও টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেয়। ফলে বিভিন্ন কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে নরমপন্থীরা আর্থিক সংকটে পড়েছিলেন। তাছাড়া বৃহত্তর সমাজের সঙ্গে বিশেষ যোগ ছিল না কংগ্রেসের, তার ফলে সাধারণ মানুষের থেকেও আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা বিশেষ তৈরি হয়নি। পাশাপাশি আদি পর্বের কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমপন্থার উদ্ভবে কিছুটা সহায়ক হয়েছিল। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সংগঠন ও সংবাদপত্রের সম্পাদনাকে কেন্দ্র করে নেতৃবৃন্দের মতবিরোধ তৈরি হয়েছিল। যেমন বন্দে মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল ও ব্রহ্ম বান্ধব উপাধ্যায়ের মধ্যে বিবাদ ছিল। মহারাষ্ট্রের পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্ব বেঁধেছিল। এইসব গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব জাতীয় কংগ্রেসের উপরেও পড়ে। লর্ড কার্জনের কয়েকটি প্রশাসনিক সংস্কার নরমপন্থীর নিষ্ক্রিয়তাকে বেশি স্পষ্ট করে দিয়েছিল। 1899 খ্রিস্টাব্দে আইন করে কলকাতা পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা কমিয়ে দেন কার্জন। 1904 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়। ওই বছরে বিশ্ববিদ্যালয়গুলির উপর সরকারি নজরদারি আরো কঠোর করা হয়েছিল। তাছাড়া বাংলা ভাগ করার পদক্ষেপ নিয়েছিলেন লর্ড কার্জন। এইসব পদক্ষেপগুলির বিরুদ্ধে চরমপন্থীদের নেতৃত্বে জাতীয়তাবাদী প্রতিবাদ গড়ে উঠেছিল। ঔপনিবেশিক সরকার ভারতীয়দের স্বশাসনের অযোগ্য পৌরসীন জাতি বলে বর্ণনা করত। সেই ব্যাখ্যার বিরোধিতা করে চরমপন্থীরা বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক ব্যক্তিদের জাতীয় আদর্শ বলে তুলে ধরতে থাকে। সেই মতো মহারাষ্ট্রের তিলকের নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়। এই যে তারা বলতো যে ভারতের লোক হচ্ছে পৌরসীন, তার বিরুদ্ধে তারা বলতো না, তা না, আমাদের পুরনো ইতিহাস খুব ভালো। তিলকের নেতৃত্বে কি হয়, শিবাজী উৎসব চালু হয়। তার পাশাপাশি শরীরচর্চার উদ্যোগও নেওয়া হয়েছিল। বিশেষত বাংলার বিভিন্ন জায়গায় চরমপন্থী নেতৃত্ব আখড়া, ব্যায়ামাগার তৈরি করেছিলেন। সেই সব জায়গায় কুস্তি, লাঠিখেলা, ছোড়া, তরবারি প্রভৃতি চালনা ইত্যাদি শেখানো হতো। এবার দেখো চরমপন্থীদের স্বরাজ ভাবনা। আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা, তবে বিভিন্ন চরমপন্থী নেতা বিভিন্নভাবে স্বরাজ ধারণটিকে ব্যাখ্যা করেছেন। বিপিন চন্দ্র পাল মনে করতেন স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা, তাই ব্রিটিশের অধীনে থেকে স্বরাজ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। বিপিন চন্দ্র পাল বলতেন না, আমাদের পূর্ণ স্বাধীনতা চাই, স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতা, চূড়ান্ত স্বাধীনতা, তাই ব্রিটিশদের অধীনে থেকে তো সেটা সম্ভব নয়। অরবিন্দ ঘোষেরও স্বরাজ বিষয়ে ধারণা সেরকমই ছিল, কিন্তু তিলকের মতে স্বরাজ প্রতিষ্ঠা সম্ভব হবে প্রশাসনকে ভারতীয় নিয়ন্ত্রণে আনার মধ্যে। আবার তিলক বলতেন যে না, পুরো স্বাধীন নয়, মানে প্রশাসনকে ভারতীয়করণ করতে হবে, তাহলে স্বরাজ হলো আর কি। বাস্তবে বেশিরভাগ নেতাই স্বরাজ বলতে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বায়ত্তশাসনের অধিকারকে বুঝতেন। ফলে চরমপন্থী আন্দোলন আবেদন নিবেদনের বদলে নিষ্ক্রিয় প্রতিরোধ সংগঠিত করার উদ্যোগ নেয়। অর্থাৎ ঔপনিবেশিক সরকারের চাপিয়ে দেওয়া অন্যায্য আইনগুলি অমান্য করার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার ডাক দেওয়া হয়। তার পাশাপাশি ব্রিটিশ প্রতিষ্ঠান ও জিনিসপত্র বর্জনের কথা বলা হয়। সেসবের বিকল্প হিসেবে দেশীয় শিক্ষা, দেশীয় শিল্প প্রভৃতির উপরে জোর দেন চরমপন্থী নেতৃত্ব। তারা বলেন যে ব্রিটিশদের সবকিছু বর্জন করতে হবে, তার জন্য কি করতে হবে, ব্রিটিশদের শিক্ষা পদ্ধতি বাদ দিয়ে দেশীয় শিক্ষাকে উন্নত করতে হবে, দেশীয় শিল্পকে উন্নত করতে হবে, যাতে ব্রিটিশদের তৈরি পণ্য আমরা ব্যবহার করবো না। এভাবে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে আর কি। এবার দেখো টুকরো কথায় সরলা দেবী ও প্রতাপাদিত্য উৎসব। যেসব ছেলেরা তখন আমার কাছে আসতো তার মধ্যে মণিলাল গাঙ্গুলি বলে একটি ছেলে ছিল। সে একদিন আমার অনুরোধ করলে তাদের সমৎসরিক উৎসবের দিন আসছে, আমি যেন তার সভা নেতৃত্ব করি। আমি একটু ভেবে তাকে বললাম, আচ্ছা তোমাদের সবাই সভা নেতৃত্ব করতে যাব, এটাকে যদি তোমাদের সাহিত্য লোচনার সমৎসরিক না করে সেদিন তোমাদের সভা থেকে প্রতাপাদিত্য উৎসব করো, আর দিনটা হয় পিছিয়ে পয়লা বৈশাখ ফেল, যেদিন প্রতাপাদিত্যের রাজ্যাভিষেক হয়েছিল, মানে পয়লা বৈশাখে না করে যদি প্রতাপাদিত্য যেদিন রাজ্য অভিষেক হয়েছিল সেদিন আর কি। সবাই কোনো বক্তৃতা রেখো না, সমস্ত কলকাতা ঘুরে খুঁজে বের করো কোথায় কোন বাঙালি ছেলে কুস্তি জানে, তরোয়াল খেলতে পারে, বক্সিং করে, লাঠি চালায়, তাদের খেলার প্রদর্শনী করো, আর আমি তাদের এক একটি বিষয়ে এক একটি মেডেল দেবো। মণিলাল রাজি হলো। তরোয়াল খেলা দেখানোর জন্য তাদের পাড়ার বাঙালি হয়ে যাওয়া রাজপুত ছেলে হরদয়ালকে জোগাড় করলে। কুস্তির জন্য মসজিদ বাড়ির গুহদের ছেলেরা এলো। বক্সিং এর জন্য ভূপেন বসুর ভাইপো শৈলেন বসুর দলবল এবং লাঠির জন্য 2-4 লোক কোথা থেকে সংগ্রহ হলো। আমি যেভাবে বলেছিলাম সেইভাবে সবার কাজকর্ম পরিচালিত হলো। শেষে আমার হাতে মেডেল বিতরণ। সেই মেডেলের একদিকে খোদা ছিল দেবা দুর্বল ঘাতকা। সরলা দেবীর প্রতাপাদিত্য উৎসবের উদ্যোগ রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দ ছিল না। রবীন্দ্রনাথ প্রতাপাদিত্যকে জাতীয় বীর বলে তুলে ধরার বিপক্ষে ছিলেন। এবার দেখো
এটা হচ্ছে সরলাদেবী চৌধুরীর জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে একটু তুলে নেওয়া। জীবনের ঝরাপাতা হচ্ছে সরলাদেবী চৌধুরীর আত্মজীবনী আর কি। এবার দেখো, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়নি। হই হট্টগোল ও গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও চরমপন্থী তিলক তখনও চেষ্টা করেছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়, ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। নরমপন্থী নেতারা ইংরেজি শিক্ষা থেকে পাওয়া জাতীয়তাবাদের ধারণা নিয়ে ভারতবর্ষকে আধুনিক করার ভাবনা ভেবেছিলেন। অন্যদিকে চরমপন্থীরা ঔপনিবেশিক শাসনের সার্বিক বিরোধিতা করার ফলে ইংরেজি শিক্ষাজাত জাতীয়তাবাদের ধারণাকে সমালোচনা করতে থাকেন। সে কাজ করতে গিয়ে চরমপন্থীরা অনেক ক্ষেত্রে নির্বিচারে ভারতবর্ষের অতীত ইতিহাসের সমস্ত কিছুকে গৌরবময় বলে ব্যাখ্যা করতে থাকেন। যদিও সেই গৌরবময় ইতিহাস প্রায় সব ক্ষেত্রে হিন্দুদের গুণ কীর্তনে পরিণত হয়েছিল, তবে তা নিয়ে চরমপন্থীদের বিশেষ উদ্বেগ ছিল না, বরং অনেক ক্ষেত্রে বিনা বিচারে বেশ কিছু চরমপন্থী নেতা হিন্দুত্বের ধ্যান ধারণাকে জাতীয় ধারণা বলে প্রচার করতেন। আসলে পুরনো সব গৌরবময় তো ইতিহাস নয়। 1906 থেকে 7 খ্রিস্টাব্দে নাগাদ অবশ্য ভারতের বিভিন্ন প্রান্তে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীগুলির রাজনৈতিক সংঘাত গুরুতর হয়ে ওঠে। লালা লাজপত রায় ও তিলকের মতো চরমপন্থী নেতারা নরমপন্থী নেতার সঙ্গে সমঝোতা করে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দিয়েছিলেন। 1906 থেকে 7 খ্রিস্টাব্দ নাগাদ সর্বভারতীয় স্তরে জাতীয় কংগ্রেসের প্রধান বিবেচনার বিষয় ছিল কতদূর পর্যন্ত চরমপন্থা গ্রহণযোগ্য। তবে এই গ্রহণযোগ্যতার সীমারেখা নিয়ে ক্রমে মীমাংসার পথ কঠিন হয়ে পড়েছিল। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বেশ কিছু নরমপন্থীর বিরোধিতা সত্ত্বেও চরমপন্থীরা বাংলার নরমপন্থীদের সহায়তায় জিতে যায়। সেই অধিবেশনে স্বরাজ, স্বদেশী, বয়কট মানে বিদেশি দ্রব্য আর প্রতিষ্ঠান বর্জনকে বলা হয় বয়কট, ও জাতীয় শিক্ষা, এই 4টি প্রস্তাব গৃহীত হয়। অনেক নরমপন্থী নেতা এই প্রস্তাবগুলো সমর্থন করেননি। কার্যত কলকাতা অধিবেশনে কংগ্রেসের ভিতরে চরমপন্থী গোষ্ঠীর চূড়ান্ত প্রকাশ ঘটে। সেই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। এবার কি হয়, কংগ্রেসের বিভাজন দেখো, রবীন্দ্রনাথের বিশ্লেষণে কংগ্রেসের কিভাবে বিভাজন হয়, এই যে নরমপন্থী আর চরমপন্থী বিভাজন কিভাবে কংগ্রেসটা ভেঙে যায় আর কি। কংগ্রেস তো ভাঙিয়া গেল। এবারকার কংগ্রেসে একটা উপদ্রব ঘটিবে এই আশঙ্কা সকল পক্ষেরই মনে পূর্বে হইতেই জাগিয়াছে, কিন্তু ঠিকমতো প্রতিকারের চেষ্টা কোনো পক্ষই করেন নাই। দুই দলই কেবল নিজের বল বৃদ্ধি করিবার চেষ্টা করিয়াছেন, অর্থাৎ উপদ্রবের সংঘাতটা যাহাতে অত্যন্ত বাড়িয়া ওঠে সেরূপ আয়োজন হইয়াছিল। এবারকার কংগ্রেসের যাহারা অধ্যক্ষ ছিলেন তাহার অপ্রিয় বা বিরুদ্ধ সত্যকে স্বীকার করিবার না বলিয়া ঘর হইতে পণ করিয়া আসিয়াছিলেন। স্বীকার করিলেই পাঁচে তাহাকে খাতির করা হয়, এই তাহাদের আশঙ্কা। চরমপন্থী বলিয়া একটা দল যে কারণে হোক দেশে জাগিয়া উঠিয়াছে, এ কথা লইয়া আক্ষেপ করিতে পারো, কিন্তু ইহাকে অস্বীকার করিতে পারো না। এই দলের ওজন কতটা তা বুঝিয়া তোমাকে চলিতেই হবে। কিন্তু যখন স্বয়ং সভাপতি মহাশয়ের মন্তব্যেও এই দলের প্রতি কটাক্ষপাত করা হইয়াছিল, তখন স্পষ্ট বোঝা যাইতেছে তিনি নিজে বিরক্তি প্রকাশকে কর্তব্য সিদ্ধি বলিয়া মনে করিয়াছেন। অবস্থা বিচার করিয়া মার বাঁচাইয়া কংগ্রেসের জাহাজকে কূলে পৌঁছাইয়া দেওয়া সম্বন্ধে তাহার চিন্তা ছিল না। আবার চরমপন্থীরা এভাবে কোমর বাঁধিয়া কংগ্রেসের রণক্ষেত্রের মধ্যে প্রবেশ করিলেন, যেন মধ্যমপন্থীরা এতদিন ধরিয়া কংগ্রেসকে চালনা করিয়া আসিয়াছেন, তাহারা এমন একটা বাধা যাকে ঠেলিয়া অভিভূত করিয়া চলিয়া যাইবেন। ইহাতে যা হয় তা হোক, বরং এটা এখনই করিতে হইবে। এইবারে জয়ধ্বজা উড়াইয়া না গেলেই নয়। দেশের মধ্যে এবং কংগ্রেসের সভায় মধ্যমপন্থীর স্থানটা যে কি তা সম্পূর্ণভাবে এবং ধীরতার সহিত স্বীকার না করিবার জন্য মনের মধ্যে যেন প্রচন্ড আগ্রহ। বিরুদ্ধ পক্ষের সত্তাকে যথেষ্ট সত্য বলে স্বীকার না করিবার চেষ্টাতে এবার কংগ্রেস ভাঙিয়াছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যজ্ঞভঙ্গ প্রবন্ধ থেকে নেওয়া আছে। মানে এই যে কংগ্রেসের নরমপন্থা আর চরমপন্থার বিভাজন, এতে কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু এটাকে মানে ঠিক করার চেষ্টা না করে আরো এটাকে ভাবা দিয়ে গেলেন, মানে এটাকে ঠিক হলো না, ভেঙে গেল আর কি কংগ্রেস। এরপর দেখো বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন চরমপন্থার সব থেকে জোরালো নজির ছিল।
শেষ পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করেই সর্বভারতীয় স্তরে নরমপন্থার বিকল্প হিসেবে চরমপন্থার বাস্তব রূপটি হাজির হয়েছিল। লর্ড কার্জন প্রস্তাবিত বাংলা বিভাজনের উদ্যোগকেই রদ করার জন্য বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন গড়ে তোলা হয়েছিল। বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করার উদ্দেশ্যে কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন। 19 শতকে বাংলা প্রেসিডেন্সির ভৌগোলিক সীমানা ছিল বিরাট। ওই বিরাট অঞ্চলে সুষ্ঠু প্রশাসনিক তদারকি ক্রমে অসুবিধাজনক ও ব্যয়বহুল হয়ে পড়েছিল। তার ফলে বাংলা প্রেসিডেন্সির প্রশাসনিক বিভাজন নিয়ে আলোচনা শুরু হয়। 1874 খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়। 1901 খ্রিস্টাব্দে কার্জনের আমলে জনগণনায় দেখা যায় বাংলা জনসংখ্যা 7,80,00,000 ছাড়িয়ে গেছে। ফলে বাংলা বিভাজনের তড়িঘড়ি উদ্যোগ নেন কার্জন। 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। সে বছরই 16 অক্টোবর ওই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। মানে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয় আর কি। যথার্থই প্রশ্ন ওঠে, কেবল প্রশাসনিক সুবিধা অর্জনে কি ব্রিটিশ সরকারের তরফে বাংলা বিভাজন একমাত্র কারণ ছিল? ঔপনিবেশিক সরকার জোরের সঙ্গে প্রশাসনিক সুবিধা যুক্তি পেশ করে। তারা বলতে যে প্রশাসনিক সুবিধা নিয়ে বাংলা ভাগ করছে। আসলে বাংলা তখন ব্রিটিশদের বিরোধী একটা শক্তি কেন্দ্র হয়ে উঠেছিল। সেখানে বাংলাকে ভাগ করে ব্রিটিশ বিরোধী শক্তিকে দমন করার উদ্দেশ্যে ছিল কার্জনের। কিন্তু ধর্মভিত্তিক অঞ্চল বিভাজনের ভিতরে জাতীয়তাবাদী নেতৃত্ব ঔপনিবেশিক সরকারের ভেদ নীতিকেই দায়ী করেছিলেন। বস্তুত ঐক্যবদ্ধ বাংলা ও বাঙালিদের রাজনৈতিক বিরোধিতার সম্ভাবনা দুর্বল করে দেওয়ার জন্য বাংলা বিভাজন করা হয়েছিল বলে মনে করা হয়। উচ্চবর্ণের হিন্দু বাঙালি ভদ্রলোকদের পাশাপাশি অন্যান্য মানুষকে শিক্ষা ও জীবিকার সুযোগ দেওয়ার যুক্তি দেখিয়েছিলেন ঔপনিবেশিক প্রশাসন। আদতে অবশ্য বাংলা ভাগের উদ্যোগ ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল। 1890 দশকে বাংলায় দুর্ভিক্ষ ও মড়কের ফলে অর্থনৈতিক দুরবস্থা চূড়ান্ত হয়েছিল। তার ফলে দৈনন্দিন ব্যবহারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। ফলে বিরাট সংখ্যক মধ্যবিত্ত জনগণের পক্ষে দিন গুজরান কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের তরফে বাংলা বিভাজনের উদ্যোগ চূড়ান্ত বিক্ষোভ উস্কে দিয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চলে বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। দ্রুতই সেই আন্দোলন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়কেও অন্তর্ভুক্ত করে নিয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমেই হয়ে উঠেছিল স্বদেশী আন্দোলন। এবার দেখো স্বদেশী যুগ অবনীন্দ্রনাথ ঠাকুরের চোখে। ভূমিকম্পের বছর সেটা, নাটোর গেলুম সবাই মিলে, প্রভিন্সিয়াল কনফারেন্স হবে। সেখানে রবি কাকা প্রস্তাব করলেন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষা হবে, বুঝবে সবাই। আমরা ছোকরারা ছিলাম রবি কাকার দলে, বললাম হ্যাঁ এটা হয় উচিত, যে করে হোক। চাইরা বললেন যেমন কংগ্রেসের হয় সব বক্তৃতা ইংরেজিতে, তেমনি হবে প্রভিন্সিয়াল কনফারেন্সে। প্যান্ডেলে গেলাম, এখন যেই বক্তৃতাতে উঠে দাঁড়ায় আমরা একসঙ্গে চেঁচিয়ে উঠি বাংলা বাংলা, কাউকে আর মুখ খুলতেই দিই না। ইংরেজিতে মুখ খুলেই বাংলা বাংলা বলে চেঁচাই। শেষটায় চাইদের মধ্যে অনেকেই বাঘ মানলেন। যাক, আমাদের তো জয় জয়কার। বাংলা ভাষার প্রচলন হলো কনফারেন্সে। সেই প্রথম আমরা বাংলা ভাষার জন্য লড়লাম। আমি আঁকলাম ভারত মাতার ছবি, রবি কাকা গান তৈরি করলেন, দিনুর উপর ভাড় পড়লো, সে দলবল নিয়ে সেই পতাকা ঘাড়ে করে সেই গান গেয়ে চোর বাগান ঘুরে চাঁদা তুলে নিয়ে এলো। তখন সব স্বদেশের কাজে স্বদেশী ভাব, এই ছাড়া আর কোনো কথা নেই। নিজেদের সাজসজ্জা বদলে ফেললো। তখনকার সেই স্বদেশের যুগে ঘরে চরকা কাটা তাঁতবো না। মনে পড়ে এই বাগানে সুতো রোদে দেওয়া হতো। ছোট ছোট গামছা ধুতি তৈরি করে মা আমাদের দিলেন। সেই ছোট ধুতি হাঁটুর উপর উঠে যাচ্ছে, তাই করে আমাদের উৎসব কত। রবি কাকা একদিন বললেন রাখি বন্ধন উৎসব করতে হবে, আমাদের সবার হাতে রাখি পরাতে হবে। ঠিক হলো, সকালবেলা সবাই গঙ্গায় স্নান করে সবার হাতে রাখি পরাবো। এই সামনেই জগন্নাথ ঘাট, সেখানে যাব। রবি কাকা বললেন সবাই হেঁটে যাব, গাড়ি ঘোড়া নয়। রওনা হলাম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অব্দি লোক দাঁড়িয়ে গেছে। মেয়েরা খই ছড়াচ্ছে, শাক বাজাচ্ছে, মহা ধুমধাম, যেন একটা শোভাযাত্রা। দিনুও ছিল সঙ্গে। গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চললো। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই গানটি সে সময় তৈরি হয়েছিল। ঘাটে সকাল থেকে লোকে লোকারণ্য। রবি কাকাকে দেখবার জন্য আমাদের চারদিকে ভিড় জমে গেল। স্নান সারা হলো, সঙ্গে নেওয়া হয়েছিল এক গাদা রাখি। সবাই ওর হাতে রাখি পরালো। অন্যরা যারা কাছাকাছি ছিল তাদেরও রাখি পরানো হলো। হাতের কাছে ছেলে মেয়েরা যাকে পাওয়া যাচ্ছে, কেউ বাদ পড়ছে না, সবাইকে রাখি পরানো হচ্ছে। গঙ্গার ঘাটে সে এক ব্যাপার। হঠাৎ রবি কাকার খেয়াল গেল চিতপুরের বড় মসজিদে গিয়ে সবাইকে রাখি পরাবেন। হুকুম হলো চলো সব। বেশ চলছিল আমাদের কাজ। মনে হচ্ছিল এবার যেন একটা ইন্ডাস্ট্রিয়াল
রিভাইভাল হবে দেশের লোক দেশের জন্য ভাবতে শুরু করেছে, সবার মনেই একটা তাগিদ এসেছে দেশকে নতুন একটা কিছু দিতে হবে। এমন সময় সব মাটি হলো যখন একদল নেতা বলেন বিলেতি জিনিস বয়কট করো, দোকানে দোকানে তাদের চেলাদের দিয়ে ধর্ণা দেওয়ালেন যেন কেউ না গিয়ে বিলেতি জিনিস কিনতে পারে। রবি কাকা বললেন, একই যার ইচ্ছা হয় বিলেতি জিনিস ব্যবহার করবে, যার ইচ্ছা করবে না। আমাদের কাজ ছিল লোকের মনে আস্তে আস্তে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া, জোর জবরদস্তি করা নয়। বিলেতি বর্জন শুরু হলো, বিলেতি কাপড় পোড়ানো হতে লাগলো, পুলিশও ক্রমে নিজ মূর্তি ধরলো। টাউন হলে পাবলিক মিটিং এ সেদিন সুরেন বাণিজ্যে বয়কট ডিক্লেয়ার করলেন। রবি কাকা তখন থেকে স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি এর মধ্যে নেই। গেল আমাদের স্বদেশী যুগ ভেঙে, কিন্তু এই যে স্বদেশী যুগে ভাবতে শিখেছিল দেশের জন্য নিজস্ব কিছু দিতে হবে, সেই ভাবটি ফুটে বের হলো আমার ছবিতে। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর আজকে ভারত মাতার যে ছবি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের, সেইটা থেকে তার যে বিশ্লেষণ সেটা আর কি। এবার দেখো স্বদেশী শিল্প, টুকরো কথায় বয়কট ও স্বদেশী আন্দোলন তাঁত, রেশম আরো কতগুলো দেশীয় শিল্পকে নতুন করে উৎসাহ জুগিয়েছিল। বিদেশি বা দেশি বড় কলকারখানায় তৈরি জিনিসপত্রের বদলে দেশীয় ছোট ছোট শিল্পের উদ্যোগ শুরু হয় বাংলায়। ছাত্রদের কারিগরি শিক্ষা দেওয়ার জন্য জাপান প্রভৃতি থেকে দেশে পাঠানোর জন্য তহবিল গড়ে তোলা হয়। 1906 খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস। চীনা মাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দেশীয় কলকারখানা তৈরি হয়। তবে মূলধনের অভাবে স্বদেশী শিল্প বিশেষ সাফল্য পায়নি। তবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর ব্যতিক্রম। বেঙ্গল ফার্মাসিউটিক্যাল এটা টিকে যায় আর কি। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল, কারণ আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন বড় শহর বা মফস্বলের স্বীকৃত ভদ্রলোক গোষ্ঠীর মানুষ। ফলে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে অধিকাংশ জনগণের উপযোগী কোনো কর্মসূচি হাজির করতে স্বদেশী নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন। তাছাড়া স্বদেশী জিনিস ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের উপর জোর জুলুম করা হতো। মানে স্বদেশী জিনিস ব্যবহার করতে হবে, বিদেশি জিনিস তো সস্তা ছিল, স্বদেশী জিনিস তৈরি করতে দাম বেশি পড়তো, তাহলে গরিব মানুষ কিভাবে সেটা কিনবে? অথচ বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি দ্রব্যের তুলনায় স্বদেশী দ্রব্যের দাম অনেক বেশি হতো। সেই সব দ্রব্য কেনার ক্ষমতা উচ্চবিত্ত ও মধ্যবিত্ত নেতৃত্বে থাকলেও বেশিরভাগ গরিব জনগণের ওই ক্রয় ক্ষমতা ছিল না। প্রয়োজনের তুলনায় স্বদেশী দ্রব্যের যোগান ছিল খুব কম। একই কথা স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের ক্ষেত্রেও ঘটে। পাশাপাশি স্বদেশী নেতৃত্ব যখন শ্রমিক ধর্মঘট আয়োজন করতেন তখন তার থেকে হিন্দুস্তানি শ্রমিক ও বাগিচার শ্রমিকরা বাদ পড়ে যেত। ফলে দরিদ্র কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ চরমপন্থীদের নেতৃত্বে স্বদেশী আন্দোলনে সামিল হতে পারেনি। তাছাড়া বেশ কিছু চরমপন্থী নেতা স্বদেশী আন্দোলনের ধর্মীয় প্রতীক ও দেবদেবীর প্রসঙ্গে ব্যবহার করতে থাকেন। সেই প্রসঙ্গে হিন্দু ধর্মীয় ঝোঁক ক্রমেই বেড়ে ওঠে। ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও বৈষ্ণব কৃষকেরা চরমপন্থী আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে পারেনি। এবার তো টুকরো কথা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, রবীন্দ্রনাথের বিশ্লেষণ দেখো। আজ আমরা সকলে কথা বলিয়া আক্ষেপ করিতেছি যে ইংরেজ মুসলমানদিগকে গোপনে হিন্দুর বিরুদ্ধে উত্তেজিত করিয়া দিতেছে। কথাটা যদি সত্যিই হয় তবে ইংরেজের বিরুদ্ধে রাগ করিব কেন? দেশের মধ্যে যতগুলো সুযোগ আছে ইংরেজ তাহার নিজের দিকে টানিবে না। ইংরেজকে আমরা এত বড় নির্বোধ বলিয়া নিশ্চিন্ত হইয়া থাকিব এমন কি কারণ ঘটিয়াছে? মুসলমানকে যে হিন্দুর বিরুদ্ধে লাগানো যাইতে পারে এই তথ্যটাই ভাবিয়া দেখিবার বিষয়। কে লাগাইল সেটা তত গুরুতর বিষয় নয়। আমরা বহু শত বছর পাশে থাকিয়াও এক ক্ষেতের ফল, এক নদীর জল, এক সূর্যের আলোক ভোগ করিয়া আসিয়াছি। আমরা এক ভাষায় কথা কই, আমরা এক সুখে দুঃখে মানুষ। তবু প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে সম্বন্ধ মনুষ্যচিত, যা ধর্মবিহিত, তাহা আমাদের মধ্যে হয় নাই। আমরা জানি বাংলাদেশের অনেক স্থানে এক ফরাসে হিন্দু মুসলমান বসে না। ঘরে মুসলমান আসিলে জাজিমের এক অংশ তুলিয়া দেওয়া হয়, হুকার জল ফেলিয়া দেওয়া হয়। তর্ক করিবার বেলায় বলিয়া থাকি কি করা যায়, শাস্ত্র তো মানিতে হইবে। অথচ শাস্ত্রে হিন্দু মুসলমান সম্বন্ধে পরস্পর কেমন করিয়া ঘৃণা করিবার তো কোনো বিধান দেখি না। যদি বা শাস্ত্রে সেই বিধানই হয় তবে সে শাস্ত্র লইয়া স্বদেশ স্বজাতি স্বরাজের প্রতিষ্ঠা কোনোদিন হইবে না। যাই হোক, বয়কট যুদ্ধ ঘোষণা করিয়া আমরা বাহির হইলাম এবং দেশ ধর্ম গুরুর নিকটে হইতে স্বরাজ মন্ত্র গ্রহণ করিলাম। মনে করিলাম এই সংগ্রাম ও সাধনার যত কিছু বাধা সমস্ত এই বাইরে, আমাদের নিজেদের মধ্যে আশঙ্কার কারণ কিছুই নাই। এমন সময় হঠাৎ আমাদের ভিতরকার বিচ্ছিন্ন অবস্থা বিধাতা এমন সুকঠোর সুস্পষ্ট আকারে দেখিয়া দিলেন যে আমাদের চমক লাগিয়ে গেল। ইংরেজ সমস্ত ভারতবর্ষের কাঁধের উপর এমন করিয়া যে চাপিয়া বসিয়াছে সে কি কেবল নিজের জোরে? লক্ষণের দ্বারা ব্যাধির পরিচয় পাইয়া ঠিকমতো প্রতিকার করতে না পাইলে গায়ের জোরে অথবা বন্দে মাতরম মন্ত্র পড়িয়া সন্নিপাতের হাত এড়াইবার কোনো সহজ পথ নাই। বিদেশি রাজা চলিয়া গেলেই দেশ যে আমাদের স্বদেশ হইয়া উঠিবে তাহা নয়। দেশকে আপন চেষ্টায় আপন দেশ করিয়া গড়িয়া তুলতে হয়।
অন্ন, বস্ত্র, সুখ ও স্বাস্থ্য, শিক্ষা দীক্ষা দানে দেশের লোকের সর্বপ্রধান সহায়, দুঃখে বিপদে দেশের লোকই দেশের জন্য প্রাণপণ করিয়া থাকে। ইহা যেখানকার জনসাধারণে প্রত্যক্ষভাবে জানে, সেখানে স্বদেশ যে কি তা বুঝাইবার জন্য এত বকাবকি করিতে হয় না। আজ আমাদের ইংরেজি পড়া শহরের লোক যখন নিরক্ষর গ্রামের লোকের কাছে গিয়ে বলে আমরা উভয়ে ভাই, তখন এই ভাই কথাটার মানে সে বেচারা কিছুই বুঝিতে পারে না। কোন বিখ্যাত স্বদেশী প্রচারকের নিকট শুনিয়াছি যে পূর্ববঙ্গে মুসলমান শ্রোতারা তাহাদের বক্তৃতা শুনিয়া পরস্পর বলা বলে করিয়াছে যে বাবুরা বোধ করি বিপদে ঠেকিয়াছে, ইহাতে তারা বিরক্ত হইয়াছেন, কিন্তু চাষা ঠিক বুঝিয়াছিল বাবুদের স্নেহ ভাষণের মধ্যে ঠিক সুরটা যে লাগে না, তাহা তাহাদের বুঝিতে বিলম্ব হয় নাই। উদ্দেশ্য সাধনের উপলক্ষে প্রেমের সম্বন্ধ পাতাইতে গেলে ক্ষুদ্র ব্যক্তির কাছেও তা বিস্বাদ বোধ হয়। সেই উদ্দেশ্যে খুব বড় হইতে পারে, হোক তার নাম বয়কট বা স্বরাজ, দেশের উন্নতি বা আর কিছু। মানুষ বলিয়া শ্রদ্ধাবশত, স্বদেশী বলিয়া স্নেহবশত আমরা যদি সহজেই দেশের জনসাধারণকে ভালোবাসিতাম, ইংরেজি শিক্ষায় আমাদের পরস্পর মধ্যে বিচ্ছেদ না ঘটাইয়া মিলনকে যদি দৃঢ় করিতে পারিত, তাহাদের মাঝখানে থাকিয়া, তাহাদের আপন হইয়া, তাদের সর্বপ্রকার হিত সাধনে যদি আমাদের উপেক্ষা বা আলস্য না থাকিত, তবে আজ বিপদ বা ক্ষতির মুখে তাহাদেরকে ডাক পারিলে সেটা অসঙ্গত শোনাইত না। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাধি ও প্রতিকার প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আসলে হিন্দু মুসলমান সবাই আলাদা, এই একটা মানসিকতা। হিন্দুদের যারা বর্ণ হিন্দু, তারা সবাইকে তো তখন মানুষ বলে মনেই করতো না। সাধারণ মুসলিম, গরিব মুসলিম, তাদেরকে যদি বলা এখন কে বলছে আমরা ভাই, স্বদেশী আন্দোলন করো, তখন তারা কি বলবে বাবুরা বিপদে ঠেকেছে সেই জন্য আমাদের কাছে এসে, এটাই আর কি মূল কথা। এবার দেখো জাতীয় শিক্ষা। স্বদেশী আন্দোলনের ফলে ইংরেজি ভাষা, ইংরেজি শিক্ষা তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিরাগ তৈরি হয়। মাতৃভাষায় সমস্ত বিষয়ে পঠন পাঠনের চর্চার উদ্যোগ শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এই উদ্যোগের একটি উদাহরণ। 1906 খ্রিস্টাব্দে তৈরি হয় জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। বেঙ্গল ন্যাশনাল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেশ কয়েকটি জাতীয় বিদ্যালয় তৈরি হয়। অনেক ছাত্রই জাতীয় বিদ্যালয়গুলিতে ভর্তি হতো। পূর্ববঙ্গের কয়েকটি জাতীয় বিদ্যালয় খুবই বিখ্যাত ছিল। সেসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপ্লবী আন্দোলনের কর্মী হিসেবে কাজ করত। ঢাকার কাছে সোনারং জাতীয় বিদ্যালয়ের নাম এ বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য। তবে টাকার বরাদ্দ কম থাকার জন্য জাতীয় শিক্ষার বিস্তার থমকে যায়। আসলে শিক্ষা বিস্তারের টাকা দরকার, সেই টাকার অভাবে এগুলো থমকে যায়। এবার দেখো বিপ্লববাদী আন্দোলন। স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায়। এই ধারার একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি। আপাতভাবে সমিতিগুলি শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক উদ্যোগ নিত। তার মধ্যে দিয়ে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশীর ভাবধারা প্রচার করা হতো। সেই সময় মূলত বিভিন্ন সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার ধারণাটা গড়েছিল, যে বিপ্লবী পন্থায় ব্রিটিশদের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করা হতো, এখানে থাকলে মরতে হবে। একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অসারতা স্পষ্ট ছিল, অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে বেড়ে চলেছিল ঔপনিবেশিক দমন পীড়ন। পাশাপাশি 1908 খ্রিস্টাব্দে নাগাদ স্বদেশী আন্দোলন সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকে ঔপনিবেশিক প্রশাসনকে সন্ত্রস্ত করে ধাক্কা দিতে চেয়েছিলেন। তার ফলে বিপ্লববাদী আন্দোলন ধারাটি ক্রমে প্রবল হয়ে ওঠে। অত্যাচারী ব্রিটিশ প্রশাসক ও তাদের সহযোগী দেশীয় ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করেন বিপ্লবীরা। শুরু হয় ব্যক্তি হত্যার রাজনীতি। বাস্তবত সেই সময় জনগণের সামনে ঔপনিবেশ বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। ফলে ঔপনিবেশিক দমন পীড়নের পাল্টা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসককুলে ত্রাস সৃষ্টি করা অপরিহার্য মনে করেছিলেন অনেকেই। যদিও বিপ্লববাদীদের সামনে সেটাই একমাত্র পথ ছিল না, সবাই নির্বিচারে সেই পথকে সমানভাবে সমর্থনও করেননি। রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যম হিসেবে হিংসার ব্যবহার 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ লক্ষ্য করা গিয়েছিল। 1876-77 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাঁদকে সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ছিল টাকা। সেই টাকা জোগাড় করার জন্য ফাঁদকে তার দলকে ডাকাতি করতে পাঠান। তবে শেষ অবধি ফাঁদকে ধরা পড়েন এবং তার সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর বিভিন্ন সমিতি ও আখড়ার মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালানো হতে থাকে। বাংলাতেও শরীরচর্চার প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত হতে শুরু করে। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় 3টি ও মেদিনীপুরে একটি দল তৈরি হয়। এগুলোর মধ্যে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা থাকে সতীশচন্দ্র বসু। অবশ্যই সমিতিগুলির বিপ্লবী কার্যকলাপ গোপনে চালানো হতো।
1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সমিতি প্রতিষ্ঠিত হতে থাকে। 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। সারা বাংলাব্যাপী বিপ্লবীদের সম্মেলন আয়োজন করা হয় সম্মেলনের যুগান্তর পত্রিকা ওঠে বাংলার বিপ্লবী আন্দোলনের ভূপত্র। অর্থ জোগাড় করার জন্য স্বদেশী ডাকাতির পাশাপাশি বোমা বানানোর উদ্যোগ নেওয়া হতে থাকে। কলকাতার মানিকতলায় বোমা তৈরির কারখানায় বানানো হয়। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন। কিংসফোর্ডকে মারার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকারের তরফে বিপ্লবী আন্দোলনের প্রতি চূড়ান্ত দমনপীড়ন চালানো হয়। মানিকতলার বোমা কারখানাটির হদিশ পেয়ে যান ব্রিটিশ প্রশাসন। বিভিন্ন বিপ্লবী নেতৃত্বকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়। ঔপনিবেশ বিরোধী আন্দোলন এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে বিচার করলে প্রথম পর্বের বিপ্লবী কার্যকলাপ খুব একটা সফল হয়নি। নানান কারণে তাদের অধিকাংশ কর্মসূচি হয় ধরা পড়ে গিয়েছিল অথবা ব্যর্থ হয়েছিল। তাছাড়া প্রয়োজনের কারণে তাদের কাজকর্ম গুপ্ত হওয়ার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলনের কর্মসূচি হাজির করতে পারেনি বিপ্লববাদী আন্দোলন। কিন্তু তাদের কাজকর্ম জানাজানি হয়ে যাওয়ার পর সমাজে তার প্রভাব পড়ত। ব্যক্তিগত স্তরে বিপ্লবীদের আদর্শ সাহস অনেক ক্ষেত্রে অনুপ্রেরণার বিষয় হয়েছিল। তবে সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনকে নরমপন্থী ভিক্ষাবৃত্তির থেকে ভালো মনে করলেও সবাই সেই পথে চলতে চাননি। অবশ্য 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার প্রস্তাবকে অনেকেই বৈপ্লবিক কার্যকলাপের ফলাফল হিসেবে ভেবেছিলেন। এবার দেখো মরলে মিন্টো সংস্কার আইন জিনিসটা কি। 19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের কাজকর্ম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লববাদী কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে ভারতের আর্ল অফ মিন্টো এবং ভারত সচিব জন মরলে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করেন। এই আইনে বড়লাটের কার্যনির্বাহক পরিষদের ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। অন্যদিকে মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দিয়ে সাম্প্রদায়িকতার সমস্যাকে উস্কে দেওয়া হয়েছিল। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিয়ে যায়। অবশ্য বঙ্গভঙ্গ রোধ হয় বিপ্লবী কার্যকলাপ বন্ধ হয়ে যায়নি, বরং পাঞ্জাব ও যুক্তপ্রদেশে বিপ্লবী আন্দোলন ছড়িয়ে পড়েছিল। উত্তর ভারতে গদর দলের উদ্যোগে বিপ্লবী কার্যকলাপ চলতে থাকে। বাংলায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার নাম ছিল বাঘা যতীন, জার্মানি থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন, যদিও বাঘা যতীনের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এবার দেখো একটি টুকরো কথায় কিংসফোর্ড হত্যার চেষ্টা। বিচারক কিংসফোর্ডকে মারার জন্য বেশ কিছু সময় ধরে পরিকল্পনা করেছিলেন বাংলার বিপ্লবীরা। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল মুজফ্ফরপুরে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। কিন্তু রাতের অন্ধকারে তারা খেয়াল করেননি যে গাড়িটি কিংসফোর্ডের হলেও তাতে তিনি ছিলেন না। তার বদলে মিস কেনেডি ওই গাড়িতে ছিলেন। বোমার আঘাতে কেনেডিরা মারা যান। পরদিন ক্ষুদিরাম রিভলভার সমেত ধরা পড়েন। পুলিশের হাত এড়াতে প্রফুল্ল চাকি নিজেকে গুলি করেন। আদালতের আদেশে ক্ষুদিরামের ফাঁসি হয়। ক্ষুদিরামের স্মরণে গান বাঁধা হয়, একবার বিদায় দেমা ঘুরে আসি। স্টুডেন্টস, এখানে এই চ্যাপ্টারটা শেষ হলো। আজকে এ পর্যন্ত, পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।